সালমান শাহর মৃত্যুর মামলার প্রধান আসামি সামিরা সহ নীলা চৌধুরী। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দর্শক দেখতে পাচ্ছেন ডনকে রিমান্ডের ডিম দ্বারা বিধ হচ্ছে। ডন জবানবন্দি দিয়েছে এই রিমান্ডে। এদিকে আজ সালমান শাহর মামলায় সরাসরি ফেসে গিয়েছে সালমান শাহর মা নীলা চৌধুরী এবং সামিরা। ডন গ্রেপ্তার হয়ে রিমান্ডে চাঞ্চল্যকর সত্য বলেছে। জবানবন্দিতে আরো অসংখ্য মাস্টারমাইন্ডের নাম স্বীকার করে। ডন যদি বন্ধু হয়ে থাকতো তাহলে সে জানা যায় কেন না কেন তার বেস্ট ফ্রেন্ড। সালমান শাহ বেঁচে থাকাকালীন ডনের সাথে রাত কাটাতেন, এরপর ডনকে ফেলে একাধিকবার বিবাহ করেছেন। সালমান শাহর ম্যানেজার জানিয়েছেন, একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় অন্য পুরুষের সাথে ধরে ফেলেন সামিরাকে। মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। চলচ্চিত্রে আসার পর সেই মানুষটি পর্দায় হয়ে উঠলেন ভয়ঙ্কর খলনায়ক। ঢাকা সিনেমার পরিচিত মুখ ডনের জীবনের শুরুটা পর্দার চরিত্রগুলোর মতো ছিল না। তার দীর্ঘ অভিনয় জীবনে রয়েছে নানা অধ্যায়। মৃত্যুর দীর্ঘ 3 দশক পর ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া জিন থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরা সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। চিত্রনায়ক সালমান শাহর মামলায় ডনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরেই শুরু হয় এক নতুন চাঞ্চল্যকর অধ্যায়। গ্রেপ্তারের পর ডনকে রাখা হয় আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে। আর সেখানে হঠাৎ করে ডনের শরীর খারাপ হয়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন। সেটা নিয়ে শুরু হয় নতুন আলোচনা এবং সমালোচনা। তারপরে ডনকে ঘিরে এমন কিছু খবর সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যা জানলে, যা দেখলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ডনকে মূলত কি করা হয়েছিল তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। সেই সাথে আরো জানতে পারবেন যখন ডনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে কিভাবে কি করছিলেন বা কি বলছিলেন বা কি জিজ্ঞাসাবাদ করছিলেন তা নিয়ে আজকে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডনের বর্তমান অবস্থা কেমন এবং ডনের এই অবস্থার পিছনে কে বা কারা দায়ী, সেই ভিডিও ফুটেজটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ডন গ্রেপ্তার হবার পর সালমান শাহর মৃত্যু নিয়ে একের পর এক অবিশ্বাস্য সব তথ্য বেরিয়ে আসছে। সালমান শাহ মারা যাননি, তাকে জীবিত অবস্থাতেই কেটে ফেলা হয়েছিল। কথাটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও চাঞ্চল্যকর এই দাবি তুলেছেন খোদ সালমান শাহর ময়না তদন্ত করা ডোম রমেশ। জানালেন এতদিন তিনি ভয়ে মুখ খুলতে পারেননি, কিন্তু ডন গ্রেফতার হওয়ায় এখন আর ভয় নেই। চেতনানাশকের কড়া ইনজেকশনে অজ্ঞান ছিলেন সালমান শাহ, তখনও মারা যাননি। প্রশ্ন উঠেছে, লাখ লাখ টাকার বিনিময়ে কি জীবিত অবস্থায় শুরু হয়েছিল ময়নাতদন্ত? আর সেই জঘন্য পাপবোধ থেকেই কি পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন ময়না তদন্তকারী ডোম রমেশ? জীবিত সালমান শাহকে ময়না তদন্ত করার সময় সেদিন মর্গে ঠিক কী ঘটেছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢালিউডের রূপালী পর্দায় তিনি এসেছিলেন এক ধূমকেতুর মতো, আর অল্প সময়ের মধ্যেই নিজের অসামান্য অভিনয় ও আধুনিক স্টাইল দিয়ে জয় করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়। মাত্র 4 বছরের অভিনয় ক্যারিয়ার, অথচ তাতেই তিনি অর্জন করেছিলেন ঈর্ষণীয় খ্যাতি ও সর্বজনীন জনপ্রিয়তা। বলছি ঢাকাই সিনেমার ক্ষণজন্মা ও প্রাতঃস্মরণীয় নক্ষত্র চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর কথা। 1996 সালে 6 সেপ্টেম্বর পুরো দেশকে এক অনিশ্চিত স্তব্ধতার মধ্যে ফেলে এবং ভক্তকুলকে গভীরভাবে শোকাহত করে না ফেরার দেশে চলে যান এই অমলিন নায়ক। মৃত্যুর এতগুলো বছর কেটে গেলেও ঢাকাই সিনেমার এই হার্টথ্রব নায়ক আজ অবধি দর্শক হৃদয়ে সমানভাবে জীবিত ও চিরসবুজ হয়ে আছেন। 1996 সালের সে বিষাদময় সেপ্টেম্বরের কথা মনে করলে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্ত কক্ষে দায়িত্ব পালনকারী কর্মী রমেশ চন্দ্রের বুক কেঁপে ওঠে।
চোখ বন্ধ করলেই রমেশের চোখের সামনে ভেসে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিস্তব্ধ শীতল অন্ধকার মর্গের ঘরে নিথর হয়ে শুয়ে থাকা প্রিয় নায়ক সালমান শাহর মরদেহ। সেই কঠিন ও ট্র্যাজিক বাস্তবতা তখনকার সময়ে সাধারণ মানুষ তো বটেই, এমনকি খোদ মর্গের কর্মীদের জন্য বিশ্বাস করা কঠিন ছিল। হঠাৎ করে টেলিভিশনে বা মানুষের মুখে এমন দুঃসংবাদ শুনে কেউ ভাবতেই পারেননি যে বাংলা চলচ্চিত্রের ১ নম্বর নায়ক আর বেঁচে নেই। হাসপাতাল মর্গের তৎকালীন তরুণতম রমেশচন্দ্র নিজেও ছিলেন সালমান শাহর এক অন্ধ ও অনগত ভক্ত। তিনি যখন সংবাদ পান যে সালমান শাহ মারা গেছেন এবং তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে আনা হচ্ছে, তখন তিনিও অন্যান্য ভক্তদের মতোই গভীরভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে নিজের প্রিয় নায়কের নিথর দেহটি ময়না তদন্তের জন্য প্রস্তুত করার কঠিন ও বেদনাময় দায়িত্ব এসে পড়েছিল রমেশের নিজের ওপরই। ২৯ বছর আগে সালমান শাহ নিথর দেহ যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়, সেদিন ছিল একটি ছুটির দিন। থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে সালমান শাহর মরদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে মর্গে পৌঁছায়। সে সময় হাসপাতালের মর্গ প্রসঙ্গে তৈরি হয় এক অভূতপূর্ব ও শোকাকুল পরিবেশ। ঢাকা মেডিকেল কলেজ মর্গের চারপাশে তখন অবস্থান নিয়েছিল হাজার হাজার আকুল মানুষ। শোকে বিহ্বল সেই জনসমুদ্রের মধ্যে উপস্থিত ছিলেন তৎকালীন বাংলা চলচ্চিত্র ও বিনোদন জগতের প্রায় সমস্ত খ্যাতনামা নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজক ও অন্যান্য কুশলীবৃন্দ। মর্গের সামনে দাঁড়িয়ে সবাই অঝরে কাঁদছিলেন তাদের প্রিয় নায়কের অকাল প্রস্থানের বেদনায়। পুরো দেশে যেন এক শোকের ছায়া নেমে এসেছিল এবং দেশের কোনো নাগরিকই তখনকার তুখোর জনপ্রিয় নায়কের এই আকস্মিক ও অস্বাভাবিক প্রস্থানকে মেনে নিতে পারছিলেন না। প্রতিটি মানুষের মুখে তখন একটাই প্রশ্ন ছিল, কিভাবে এমন একজন সফল ও প্রাণবন্ত মানুষ হুট করে মারা যেতে পারেন? তৎকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ব্যবস্থা আজকের মতো এত আধুনিক, সুসজ্জিত ও উন্নত ছিল না। সেখানেই ছিল জরাজীর্ণ পুরনো একটি ব্যবস্থা। সে পুরনো ময়না তদন্ত কক্ষে সালমান শাহর মরদেহ আনা হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ময়না তদন্তের কাজ সম্পন্ন করতে শুরু করেন ডোম রমেশচন্দ্র। রমেশ পরবর্তীতে এক সাক্ষাৎকারে আবেগ আপ্লুত হয়ে স্মৃতিচারণ করে বলেন যে ডাক্তারদের নির্দেশে ময়না তদন্ত সম্পন্ন করতে গিয়ে নিজের প্রিয় নায়কের বুকেই তাকে ধারালো ছুরি চালাতে হয়েছিল। একজন অন্ধ ভক্ত হয়ে প্রিয় তারকাকে এভাবে কাটাছেঁড়া করার মানসিক যন্ত্রণা তিনি সারা জীবনেও কাটিয়ে উঠতে পারেননি। ময়নাতদন্তের প্রচলিত নিয়ম ও ফরেনসিক চিকিৎসকের কঠোর নির্দেশনা অনুযায়ী দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা বের করা এবং পরবর্তীতে পুরো দেহ সেলাই করে আত্মীয় স্বজনের হাতে হস্তান্তর করার সমস্ত প্রক্রিয়া ডোম রমেশকেই সম্পন্ন করতে হয়েছিল। তবে ময়নাতদন্তের সেই সংকটময় মুহূর্তগুলোতে সালমান শাহ সত্যি মৃত ছিলেন নাকি তিনি তখনও কিছুটা জীবিত বা শ্বাস প্রশ্বাস নেওয়ার অবস্থায় ছিলেন, এমন এক স্পর্শকাতর বিষয়ে সাধারণ মানুষের কাছে বা গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি ডোম রমেশ। সাংবাদিকরা এ বিষয়ে তাকে বারবার প্রশ্ন করলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই গোপন বা স্পর্শকাতর বিষয়ে যা বলার তিনি কেবল আদালতের কাঠগড়াতেই সাক্ষ্য হিসেবে বলবেন। ডোম রমেশ তার কর্মজীবনে দীর্ঘ ৩৫ বছর ঢাকা মেডিকেলে চাকরি করে অবসর গ্রহণ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি হাজার হাজার মানুষের ময়না তদন্তের কাজ সম্পন্ন করেছেন এবং চিকিৎসকদের সহায়তা দিয়েছেন। সালমান শাহর শরীরে হাত দেওয়ার, তার দেহ কাটার এবং পরবর্তীতে তার সেলাই করার স্মৃতি রমেশের মন থেকে আজও বিন্দু মাত্র মুছে যায়নি। চাকরি থেকে অবসরে যাওয়ার পর দীর্ঘদিন এই ধরনের বিষাদময় স্মৃতি রমেশের মনে গভীরভাবে দাগ কেটেছিল। সারাদিনের কাটাছেড়া আর বিশেষ করে সালমান শাহর মরদেহে কাজ করার কঠিন স্মৃতিগুলো অবসরের পর তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াত। এই মানসিক যন্ত্রণা ও অনুশোচনা থেকে মুক্তি পেতে পরবর্তীতে তিনি নিজের সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয় সেকেন্দার আলী বা সিকান্দার। বর্তমানে তিনি নিয়মিত সালাত আদায় ও ধর্মীয় নিয়ম কানুন মেনে চলে সেই করুণ স্মৃতিগুলোকে ভুলে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
2018 সালেও যখন সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে আদালত পুলিশকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন, তখন সেই খবর শুনে মানসিকভাবে বেশ হতবাক হয়েছিলেন তৎকালীন ওই ডোম রমেশ চন্দ্র ওরফে সিকান্দার আলী। একজন সংবাদকর্মী যখন তাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন, তখন সিকান্দার আলী কিছুটা শঙ্কিত হয়ে উত্তর দিয়েছিলেন যে এত বছর পর সাধারণ একজন ডোমকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে, যা বলার তা তো ময়না তদন্তকারী চিকিৎসকরাই বলবেন। আজ থেকে 29 বছর আগে 1996 সালে যখন সালমান শাহ মারা যান, তখনই সিকান্দার আলী ছিলেন একজন অত্যন্ত তরুণ যুবক। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি স্মরণ করার চেষ্টা করে জানান যে তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের ডাক্তার তেজেন দাস এবং ডাক্তার বারি নামে দুজন প্রখ্যাত চিকিৎসক সালমান শাহর ময়নাতদন্ত সম্পন্ন করেছিলেন। ডোম সিকান্দার আলী সেই চিকিৎসকদের সহকারী হিসেবে ময়নাতদন্ত কাজের যাবতীয় শারীরিক প্রস্তুতি গ্রহণ করেন। তিনি আরও জানান যে ডাক্তার তেজেন দাস এবং ডাক্তার বারি বহু বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং বর্তমানে তারা কোথায় আছেন সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এই দুজন ডাক্তারই কি টাকা খেয়ে জীবিত সালমান শাহকে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল সে বিষয়ে খতিয়ে দেখার আবেদন করেন ডোম রমেশ। এদিকে সালমান শাহর ভক্ত সমাজ ও বিভিন্ন মহলের জোরালো দাবি হল তৎকালীন ময়না তদন্তকারী এই দুই চিকিৎসককে যদি আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তবে সালমান শাহর মৃত্যুর দিনের অনেক অজানা সত্য ও ফরেনসিক রিপোর্টের গাফিলতি বেরিয়ে আসবে। উল্লেখ্য 1996 সালে 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেনের ভাড়া বাসা থেকে সালমান শাহর নিথর মরদেহ উদ্ধার করা হয়। সুপ্রিয় দর্শক, 29 বছর পর কি অবশেষে উন্মোচিত হবে সালমান শাহ মৃত্যুর আসল সত্য? সামিরা সহ অভিযুক্তরা কি পাবেন তাদের যোগ্য শাস্তি? আপনার মতামত কমেন্টে। একেবারে সর্বশেষ খবর দিয়ে শুরু করি। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে ওমরা করতে সৌদি আরবে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। এই গ্রেপ্তারে আবারও জোরালো আলোচনায় সালমান শাহর মৃত্যু রহস্য। কেন গ্রেপ্তার হলেন ডন? পুলিশ কি কোনো ক্লু বা কানেকশন খুঁজে পেয়েছে, নাকি এটা তদন্তের স্বাভাবিক প্রক্রিয়া? প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। 90-এর দশকের সেই সুপারস্টার যার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়তো দর্শক, সেই সালমান শাহ প্রায় 30 বছর ধরে কবরে শুয়ে আছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। এরপর কেটে গেছে প্রায় 3 দশক। তদন্ত হয়েছে, রিপোর্ট এসেছে, মামলা হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। প্রশ্নটি সেই একই রয়ে গেছে, সেদিন আসলে কি ঘটেছিল? কখনো জানা গেছে এটা আত্মহত্যা, আবার কখনো জানা গেছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কখনো জানা গেছে স্বামী স্ত্রীর বনিবনা সমস্যা, পারিবারিক কলহ, বউ শাশুড়ির দ্বন্দ্বের কথা। আবার কখনো পরিকল্পিত হত্যার অভিযোগে আঙুল উঠেছে সালমান শাহর স্ত্রী সামিরা আর ডন বা অন্যদের দিকে। এসবের মধ্যেই যখন অভিনেতা ডন গ্রেপ্তার হলেন, তর্ক বিতর্ক যেন আবার নতুন করে পালে হাওয়া পেল। শুধু ডনের গ্রেপ্তারের মধ্যে দিয়েই যে এই তদন্তের মোড় ঘুরতে শুরু করলো তা নয়। সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর 2025 সালে আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার অভিযোগে বলা হয় 1996 সালের 6 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে নীলা চৌধুরী, তার স্বামী প্রয়াত কমরউদ্দিন আহমেদ চৌধুরী এবং ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজায় সালমান শাহর বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আবুল তাদের জানান সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে তারা গ্রিন রোডের বাসায় ফিরে যান। এর কিছু সময় পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে জানানো হয় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তারা দেখেন সালমান শাহ শয়নকক্ষের খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে তাকে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। 29 বছর পর যখন হত্যা মামলা হয়, তারপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়না তদন্ত সম্পন্ন এবং এই কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। তার প্রেক্ষিতে গত 24 মে সালমান শাহর মৃতদেহ কবর থেকে তোলার আদেশ দেয় আদালত। সালমান শাহর মৃত্যুর প্রায় 30 বছর পর আদালতের এমন আদেশ বড় খবর হয়ে সামনে আসে। কিন্তু প্রশ্ন ওঠে, এত বছর পর কবর থেকে লাশ তুলে কি সত্যিই নতুন কিছু জানা সম্ভব, নাকি বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই রহস্য আরো গভীর হতে চলেছে? কেউ বলেছেন অবশেষে সত্যের কাছাকাছি যাওয়া সম্ভব হবে, আবার কেউ বলেছেন এত বছর পর ফরেনসিক পরীক্ষা করে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত। বাস্তবতা হলো, মৃত্যুর প্রায় 3 দশক পর মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ আলামত আর অবশিষ্ট থাকে না। নরম টিস্যু প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। গলার দাগ, আঘাত, শ্বাসরোধের চিহ্ন ইত্যাদি সাধারণত আর থাকে না। বিষক্রিয়া হলে সেটারও প্রমাণ অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তবে কিছু বিষয় দেখা সম্ভব, যেমন হাড়ে কোনো ভাঙন ছিল কিনা, নির্দিষ্ট কিছু হাড়ে অস্বাভাবিক ক্ষতি ছিল কিনা, পুরনো পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে বাস্তব অবস্থা মেলে কিনা, এমনকি ডিএনএ পরীক্ষা করে এটাও দেখা সম্ভব যে কবরস্থ দেহটি সত্যিই সালমান শাহর কিনা। জুন মাসে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেওয়ার পর আগস্ট মাসে এসে গ্রেপ্তার হলেন ডন। এখন কি হবে? নিশ্চয়ই আইনি প্রক্রিয়াতেই সবকিছু এগোবে। হয়তো এবার সত্যিই রহস্য উদ্ঘাটন হবে। হতে পারে সত্যটা এখনো কোথাও লুকিয়ে আছে, কোনো পুরনো নথিতে, কোনো ভুলে যাওয়া সাক্ষ্যে, কিংবা এমন কারো স্মৃতিতে যে এখনো কথাই বলেনি। হয়তো কবর থেকে উত্তোলিত মরদেহ তাতে নতুন কোনো সূত্র যোগ করবে, হয়তো করবে না। একটা কথা মনে রাখতে হবে, বিশ্বের অনেক আলোচিত রহস্যময় মৃত্যুর ক্ষেত্রে ফরেনসিকের চেয়ে মানুষের সাক্ষ্য, নথি ও ঘটনা প্রবাহের পুনর্বিশ্লেষণ শেষ পর্যন্ত বেশি গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। সালমান শাহর মৃত্যুর ঘটনাতেও হয়তো একদিন বাংলাদেশের মানুষ জানতে পারবে সেদিন আসলে কি ঘটে। গত 29 বছর ধরে একটা মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠার চেষ্টা চলে আসছে। সালমান শাহ আত্মহত্যা করেছেন, এর চেয়ে চরম মিথ্যা হতে পারে না। আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন, যারা এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে তারা এই হত্যার সাথে সরাসরিভাবে জড়িত। 1996 সালের 6 সেপ্টেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয় সালমান শাহকে। শুরুতে আত্মহত্যা মনে হলেও ঘটনার আলামত আর একের পর এক প্রমাণগুলোই বলে দেয় এটা কোনো আত্মহত্যা ছিল না, বরং ছিল একেবারে নিষ্ঠুরভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড। একের পর এক আলামত দেখলে আপনার আমার কারোর কাছেই বিষয়টা পরিষ্কার হতে আর বাকি থাকে না যে 1996 সালের সেই 6 সেপ্টেম্বরে একেবারে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল বাংলা সিনেমার সুপারস্টার সালমান শাহকে। তখনকার পেপার কাটিং, ঘটনা প্রবাহ কিংবা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত মানুষগুলোর সাক্ষ্য দেখেই প্রমাণিত হয়ে যায় যে এটা কোনো আত্মহত্যা ছিল না, ছিল হত্যাকাণ্ড। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো, প্রমাণ সহ, যুক্তি সহ। সাথে আছি শেখ আশিক। সালমান শাহ হত্যাকাণ্ডের হতে চলেছে প্রায় 30 বছর, কিন্তু এখন পর্যন্ত মীমাংসা হয়নি এই মামলার। বারবার করে সত্যতা বেরিয়ে এসেছে। কখনো কখনো মামলার একাধিক আসামিও স্বীকার করে নিয়েছেন যে এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কে কে জড়িত ছিলেন সেই নামগুলো তারা সম্মুখে বলে দিয়েছে। আপনি সাধারণ ভক্তদের দিকে তাকান, কথা বলুন সালমান শাহর মা, মামা কিংবা নিকট আত্মীয়দের সঙ্গে। ঠিক একই সঙ্গে আপনি এমন কিছু মানুষের সঙ্গেও কথা বলতে পারেন যারা এই হত্যা মামলার আসামি নয়, একই সঙ্গে সালমান শাহর কাছাকাছি ছিলেন সিনেমার মাধ্যমে। এদের কেউই বলবে না যে সালমান শাহ আত্মহত্যা করেছে, অথচ
যাদের বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র ওই মানুষগুলোই বলে আসছে বারবার করে যে সালমান শাহ আত্মহত্যা করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত এমন কোনো আলামত দিয়ে প্রমাণ করতে পারেনি যে সালমান শাহ আত্মহত্যা করেছে। 1997 সালে মামলার অন্যতম আসামি রিজভি স্বীকার করে নিয়েছিলেন যে সালমান শাহকে কে কে হত্যা করেছিলেন। রিজভির সেই জবানবন্দিতে একেবারে নির্দিষ্টভাবে উঠে এসেছে যে 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার চুক্তিতে তারা রাজি হয়। ঠিক একইভাবে মামলার অন্যতম আসামি মেকআপ আর্টিস্ট রুবি 2017 সালে ফেসবুক লাইভে এসে স্বীকার করে নেন যে তার স্বামী সহ তারা কে কে জড়িত ছিলেন সালমান শাহ হত্যা মামলায়। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ডে দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। কিন্তু আসামি রুবি বা রেজভি হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে নেয়ার পরও যখনই তারা সেফ জোনে চলে গেছেন কিংবা যখনই তাদের উপর চাপ এসেছে তখনই তারা তাদের ভুল পাল্টেছে, সাথে সাথে অস্বীকার করেছে তাদের সেই দেয়া সাক্ষ্য। খুন হইলে তো খুনি, খুন করছে, এটা খুন হয়েছে নাকি প্রমাণ করুক কেউ। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খলনায়ক ডন। এই ডন বারবার করে দাবি করে এসেছেন যে সিনেমা জগতে সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধু তিনি। ধরে নিচ্ছি তিনি সবচেয়ে কাছের বন্ধু, তবে আসলেই যদি তিনি কাছের বন্ধু হন তাহলে কেন তিনি সালমান শাহ মারা যাওয়ার পর তার জানাজায় উপস্থিত ছিলেন না? তুই যদি বন্ধু হইলি যে সালমান শাহর দাফনের সময় আসলি না কেন, জানাজায় আসলি না কেন? সে টিভিতে ইন্টারভিউ দিছে, সে নাকি হরতালের জন্য আসতে পারে নাই। আরে বেটা, চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, শুক্রবারে দাফন করছি সালমান শাহকে। বাংলার ইতিহাসে কোনোদিন জুম্মাবারে হরতাল হয় নাই। এই প্রশ্নের উত্তর কি ডন দিতে পারবেন? গত 29 বছরে সালমান শাহর এই মামলা যতবার সামনে এসেছে, যতবার আলোচনা এসেছে কিংবা যতবার গণমাধ্যমের খবর হয়েছে, প্রত্যেকবারই একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি ছিল সেই হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যার কারণ। তখন থেকে পুলিশ রিপোর্ট কিংবা সামিরারও দাবি যে পারিবারিক কলহ ছিল, শাবনূরের সাথে সালমান শাহর দাবি করা হয় যে ঘনিষ্ঠতা বেড়ে যাচ্ছিল, যে কারণে দাম্পত্য কলহ ছিল। অথচ একমাত্র এই ডন বলছে যে সালমান শাহর সঙ্গে সামিরার ওই সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর তার মতে সালমান শাহ নাকি মায়ের সঙ্গে গ্যাঞ্জাম মারামারি চলতো। এই কথা আর কারো মুখে শুনেছেন শুধুমাত্র ডনের মুখে ছাড়া? সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর, কারণ হচ্ছে যে প্রায় রাগারাগি মারামারি হতো। কারণ আমি তো কাছে থাকতাম, সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে? মার সাথে হতো। সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। হত্যা নাকি আত্মহত্যা 6 সেপ্টেম্বরের কয়েকদিন পর এসেছে এই আলোচনা। অথচ 1996 সালের ওই 6 সেপ্টেম্বর যেদিন সালমান শাহ মারা যান, তখন তার মামা সিলেট থেকে ঢাকায় এসে তার লাশ নেয়ার জন্য, অর্থাৎ তার লাশ দাফন হবে সিলেটে। স্বামী মারা গিয়েছে, তখন হত্যা নাকি আত্মহত্যা এসব নিয়ে কোনো কথা হচ্ছে না। ঠিক ওই সময় তার স্ত্রী সামিরা সিলেটে যেতে রাজি হননি স্বামীর জানাজায়। কোন স্ত্রী আছেন যে তার স্বামী মারা গেছে কিন্তু তার স্বামীকে যেখানে দাফন করা হচ্ছে, অর্থাৎ যে জায়গাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার শেষকৃত্যের জন্য, সেখানে তার স্ত্রী যাচ্ছেন না? এখান থেকে কি সন্দেহের শুরুটা হয় কিনা আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যাচ্ছি। তোমার স্বামীকে দাফন করব, শেষ বিদায় দিতে তুমি যাবা, গেলে আমার সাথে চলো, কালকে আবার আমি নিয়ে এসে পৌঁছায় দেব। ও সে কিছু বলার আগে পাশে যেসব মহিলা ছিল, না সে যাবে না, বাস আমি চলে আসলাম। সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আলোচিত নাম আজিজ মোহাম্মদ ভাই। খোলা চোখে তিনি সিনেমার ডিরেক্টর হলেও বাস্তবে ছিলেন মাফিয়া ডন। 1947-এ দেশভাগের পর ভারত থেকে বাংলাদেশে আসেন এই আজিজ মোহাম্মদ ভাই। ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসলো। ভারতের মাফিয়া জগতের সঙ্গে তার ছিল ওতপ্রোত সম্পর্ক। ঠিক একই সঙ্গে বাংলাদেশেও তার মাফিয়া গ্যাং গড়ে ওঠে। ভাবনার কোনো কারণ নেই যে একজন নিষ্পাপ মানুষকে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে দেয়া হচ্ছে। এই আজিজ মোহাম্মদ ভাই একই সাথে তিনি নায়ক সোহেলকে হত্যার কারণেও জেলে গিয়েছিলেন। অথচ তার মতো একজন শীর্ষ সন্ত্রাসীকেও নিরাপদে বাংলাদেশ ছাড়তে সহযোগিতা করা হয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রির কেউ কেউ বলেন শুধুমাত্র ডন নয়, এই আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও পরকীয়ায় লিপ্ত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা। ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার। কি কারণ হয়েছে? ওই
তোর বাবির গালে কিস দিছে, এদিকে তোর ভাই চর মারছে। জনসম্মুখে আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো একজন প্রভাবশালী মাফিয়া ডনকে যখন সালমান শাহ চড় মারেন, তখন এই মাফিয়া এই ব্যাপারটাকে একদমই হজম করতে পারেননি এবং সালমান শাহকে হত্যার সিদ্ধান্ত তিনি ওই সময় নিয়ে নেন। একই সাথে যুক্ত হয় সামিরার মা এবং আরো কিছু লোকজন, যারা সালমান শাহর উত্থানের কারণে নিজেদের আখের হারাতে বসেছিল। সালমান শাহর স্ত্রী সামিরার পরিচয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা তাকে শুধুমাত্র সালমান শাহর স্ত্রী পরিচয় চিনলেও তার কিন্তু পরিচিতিটা বেশ লম্বা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার মেয়ে তিনি। সালমান শাহর মৃত্যুর পর তিনি বিয়ে করেন মুস্তাক ওয়াইসকে। তিনিও কিন্তু ক্রীড়াঙ্গনের আরো একজন মানুষ। সবশেষ এই মুস্তাক ওয়াইস ছিলেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। 2020 সালের 21শে মার্চ সেই মুস্তাক ওয়াইসকে ডিভোর্স দিয়ে সামিরা বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে। গেল 29 বছরে সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনা বারবারই আলোচনা এসেছে, ক্ষণে ক্ষণে গণমাধ্যমে খবর এসেছে, আলোচনা তুঙ্গে উঠেছে, নতুন করে তদন্তও হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা কখনোই দেখিনি সালমান শাহর স্ত্রী সামিরাকে গণমাধ্যমে কথা বলতে। হঠাৎ করে 2023 সালে প্রথমবারের মতো গণমাধ্যমে আসেন সামিরা। চ্যানেল 24 এর মাধ্যমে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় সালমান শাহ ইস্যু নিয়ে। এই জায়গাতে এসে তিনি দাবি করেন যে সালমান শাহ অবশ্যই আত্মহত্যা করেছে এবং তিনি নাকি আগে থেকে আত্মহত্যা প্রবণ ছিলেন, এবং সামিরার দাবি যে তাদের বিয়ের আগে সালমান শাহ 3 বার আত্মহত্যার চেষ্টা করেছেন। ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। ও আগে আরো 3 বার সুসাইড করেছে। আপনারা যদি চান আপনার মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন, ওখানে 2 বার ওর সুসাইডের রেকর্ড আছে। স্পেশালাইজড একবার আছে, 3টা আছে, এবং 3টাই হচ্ছে আমার বিয়ের আগে। 2020 সালে সালমান শাহ হত্যা মামলা পুরোপুরি মাটি চাপা দিয়ে দেয়া হয়, আর অফিসিয়ালি ঘোষণা দেয়া হয় যে এটা হত্যা ছিল না, ছিল আত্মহত্যা। আর এর পেছনে মূল কলকাঠি নাড়েন পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনোজ কুমার। আমরা যে ডকেটটি তৈরি করছি সেটি 600 পৃষ্ঠার একটি ডকেট। এই আত্মহত্যার কারণ সমূহ আমরা পেয়েছি। 44 জন সাক্ষীর জবানবন্দিতে 161 ধারায় লিপিবদ্ধ করা হয় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন, আর 164 ধারায় ছিল আরো 10 জন সাক্ষীর জবানবন্দি। দাবি করা হয় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং এর পেছনে 5টি কারণ উপস্থাপন করা হয়। এই 5টি কারণের মধ্যে রয়েছে সালমান শাহ চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে সালমানের দাম্পত্য কলহ, সালমান শাহর মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতা এবং একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যা চেষ্টা করা, মায়ের প্রতি অসীম ভালোবাসা এবং জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পঞ্জীভূত অভিমানের রূপ নেয়া, এবং সর্বশেষ সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। কিছুক্ষণের জন্য যদি আমি 5টা পয়েন্ট বিশ্বাস করে নেই যে মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ কিংবা আরো কিছু বিভেদ ঝামেলা, এই কথাগুলো তো ডনের যে দেয়া ইন্টারভিউ তার সঙ্গে পুরোপুরি বিপরীত হয়ে যায়। সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে? মার সাথে হতো। সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল? ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। ভিডিওর শুরুতে মামলার অন্যতম আসামি রেজভির কথা বলেছিলাম, যিনি হত্যাকাণ্ডের ঠিক 1 বছর পর 1997 সালে রাজ সাক্ষী হয়ে পুরো ঘটনা ম্যাজিস্ট্রেটের সামনে খুলে বলেন যে কিভাবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। রেজভির সেই জবানবন্দি একটু পড়ে শোনাতে চাই। 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেভিড, ফারুক, জাভেদ, সাত্তার, সাজু ও রেজভি। সেই বারে আলোচনার এক পর্যায়ে ফারুক 2 লাখ টাকা বের করে জানান যে এই টাকাটা দিয়েছে সালমান শাহর শাশুড়ি অর্থাৎ সামিরার মা সালমান শাহকে হত্যা করার জন্য, এবং হত্যাকাণ্ড শেষ হওয়ার পর অর্থাৎ সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেওয়ার পর তাদেরকে দেয়া হবে মোট 12 লাখ টাকা। কিন্তু মাত্র 2 লাখ টাকা অ্যাডভান্স দেখে রেগে আগুন হয়ে যান সালমান শাহর সেই তথাকথিত বন্ধু ডন। তার সাফ কথা, হত্যাকাণ্ডের আগে দিতে হবে 6 লাখ, বাকি 6 লাখ হত্যার পর। এরপর প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম, রিভলভার ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়। রেসপি জানান তারা বৈঠক শেষ করেই বার থেকে সরাসরি রাত 2:30টার দিকে চলে যান সালমান শাহর সেই স্কাটনের বাসায়। সেই বাসায় তো আগে থেকেই ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা, সেই মেকআপ আর্টিস্ট এবং তাদের আত্মীয় রুবি এবং সালমান শাহর শাশুড়ি।
ঘুমিয়ে থাকা সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে দেয়া হয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। রেজভির দাবি, এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে তাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়। যদিও ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল এবং স্বচক্ষে যারা উপস্থিত ছিলেন তারা দেখেছিলেন সালমান শাহ যে সিলিং এ ঝুলছিলেন সেখান থেকে তার দড়ি এবং তার পা ফ্লোরের কাছাকাছি ছিল, অর্থাৎ ওই দূরত্বে আসলে কেউ আত্মহত্যা করতে পারবে না। কেউ যদি ওই দূরত্বে নিজের গলায় নিজে ফাঁসও দেয়, সে যন্ত্রণায় নিজেই ফ্লোরে পা দিয়ে কোনোভাবে নিজেকে সেভ করবে। এই ঘটনার আগের দিনই কিন্তু সালমান শাহ তার সিলেটে থাকা মামাকে ফোন দিয়ে জানান যে আমি সামিরাকে ডিভোর্স দিচ্ছি, আমি সিলেটে চলে আসব। যে ফোন দিয়ে সালমান শাহ তার মামাকে ফোন দিয়েছিলেন সেখানে নিশ্চয়ই কল রেকর্ড ছিল এবং এখন পর্যন্ত সেই ফোনটা কোথায় গেছে, কি হয়েছে, সালমান শাহর মৃত্যুর পর থেকে সেই ফোনের হদিস পাওয়া যায়নি। অথচ এই মোবাইল ফোনটা হতে পারত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য অন্যতম হাতিয়ার। এই ভিডিওতে আমি একাধিকবার বলেছি যে সালমান শাহ হত্যাকাণ্ডের পর শুরুতে কিন্তু হত্যা মামলা করা হয়নি, শুরুতে করা হয়েছিল অপমৃত্যুর মামলা। কারণ শুরুতে বুঝে ওঠা সম্ভব নয় যে সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে, তাকে বুঝতে একটু সময় লেগে গেছে। তো শুরুতে যখন অপমৃত্যুর মামলা থেকে যখন হত্যা মামলা করা হয়, মূলত 11 জন আসামি ছিলেন এই মামলার। এর মধ্যে 1 নম্বর আসামি ছিলেন সালমান শাহর তখনকার স্ত্রী সামিরা হক। বাকি 10 জনের মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, সেই বিউটিশিয়ান রুবি, আব্দুস সাত্তার, সাজু ও সবশেষ রেজভি আহমেদ ফরাদ, যিনি 1997 সালে রাজ সাক্ষী হয়েছিলেন। অথচ এই রেজভি পরবর্তী সময়ে এসে দাবি করেন যে তিনি তখন কি বলেছেন, কিভাবে বলেছেন, তাকে জোর করে বলার হয়েছে, যা হোক বিভিন্ন জিনিস দাবি করেন এবং শেষ পর্যন্ত আবারও অস্বীকার করেন এবং অস্বীকার করে তিনি কিন্তু সেফ এক্সিট করতে পেরেছেন বাংলাদেশ থেকে। তখন আমার বয়স 15 বছর বয়স। আমি কখনো কোনো মামলা মোকদ্দমায় ছিলাম না, আমার ফ্যামিলির কেউ মামলা মোকদ্দমায় ছিল না এবং আজও নেই। তখন তো আমি নিজেও জানি না যে 164 জিনিসটা কি, 164 দ্বারা জবানবন্দি জিনিসটা কি। আমার মাথায় যে যুক্তিগুলো এসেছে সেগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। এখন আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই যেগুলো শুনলে আপনাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ঘৃণিত হত্যাকাণ্ড, আলোচিত হত্যাকাণ্ড, এবং বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কম আছে, এমন আলোচিত ঘটনা, সেই ঘটনাকে আত্মহত্যা বলে সালমান শাহকে অপমান করা হচ্ছে, পুরো বিচার ব্যবস্থাকে অপমান করা হচ্ছে, একই সঙ্গে বাংলাদেশের সত্তাকে আসলে অপমান করা হচ্ছে। পয়েন্ট নাম্বার 1, সালমান শাহকে বারবার করে ওই মানুষগুলোই বলার চেষ্টা করেছে যে সে আত্মহত্যা করেছে, শুধুমাত্র তারা যারা এই ঘটনায়, এই মামলায়, হত্যা মামলার আসামি। আপনি মিলিয়ে দেখেন যে কোনো ফ্যান কখনোই বলছে না যে সালমান শাহ আত্মহত্যা করেছে। সালমান শাহ পরিবারের কেউ কখনোই এমন কোনো আলামত পায়নি যে সালমান শাহ আত্মহত্যা করেছে। ইভেন সালমান শাহ যারা কাছাকাছি লোক ছিলেন তারাও জানেন যে সালমান শাহ আসলে আত্মহত্যা করার মতো ব্যক্তি নন, কিংবা তিনি আত্মহত্যা করবেন না। অ্যাটলিস্ট কারোর সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হয়েছে, কারোর সঙ্গে কথা হয়েছে, কেউ একজন টাকা নিতে এসেছিলেন, বিভিন্ন মানুষ কথা বলা এবং সিচুয়েশন, এবং বারবার করে বলা হচ্ছিল যে যে ঘটনাগুলো, যে সামিরার পরকীয়া কিংবা শাবনূরের সাথে সালমান শাহর ঘনিষ্ঠতা, এই বিষয়গুলো এসেছে, কিন্তু সালমান শাহ আত্মহত্যা করেছে এই ব্যাপারটা আসলে আসেনি। শুধুমাত্র ওই ব্যক্তিগুলো বলছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে তারাই, যারা হচ্ছে হত্যা মামলার আসামি, ওই 11 জন। এই 11 জনের মধ্যে কিন্তু আবার 2 জন 2টা টাইমে তারা স্বীকার করে নিয়েছেন যে সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি, তারাই তাকে হত্যা করেছে। নাম্বার 2, ডন এবং সামিরা। ডন প্রতিনিয়ত দাবি করে আসছেন যে সালমান শাহর সিনেমা জগতে তিনি সবচেয়ে কাছের বন্ধু। এত কাছের বন্ধু যদি তিনি হন, সালমান শাহ মারা যাওয়ার পরে তিনি সিলেটে কেন গেলেন না তার জানা যায়। অথচ সালমান শাহর মামা কিন্তু নেয়ার ব্যবস্থাও করেছিলেন যে জানা যায় তারা কিভাবে যাবে, সেই ব্যবস্থা সালমান শাহর মামাই করছিলেন। ডনের কথা বাদ দিলাম, স্ত্রী সামিরা তিনি কেন গেলেন না যে তার স্বামীকে যেখানে চিরবিদায় জানানো হচ্ছে, যেখানে কবর দেয়া হবে, সেইখানে ঢাকা থেকে সিলেট তার মামা নেয়ার কথা বললো সালমান শাহর মামা, অথচ সামিরা যেতে রাজি হইল না। সামিরা নিজের মুখে না মানলো, সামিরার পরিবারের লোকজনই বললো ও কেন যাবে এখানে। মানে কি, স্বামী মারা গেছে, স্ত্রী সেখানে যাবে না স্বামীর জানাজায়? মানে নারী তো আর জানাজায় নামাজ পড়বে না, কিন্তু স্বামীর যেখানে শেষ বিদায় হচ্ছে সেইখানে কেন স্ত্রী থাকবে না? এখান থেকে কি প্রশ্নের জন্ম আসে না?
নাম্বার 3, আজিজ মোহাম্মদ ভাই, যাকে বলা হচ্ছে প্রযোজক, বাস্তবে একজন মাফিয়া ডন। সেই আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক শোনা যায় সামিরার সঙ্গে। শুধুমাত্র এটা যে সালমান শাহরই দাবি তা না, সিনেমা পাড়ার অনেকেই বিভিন্ন দৃশ্য দেখেছেন। এবং সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের অনৈতিক সম্পর্কের কারণেই যে আজিজ মোহাম্মদ ভাইকে সালমান শাহ চড় মেরেছিলেন, এই ঘটনাও সবারই জানা। তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে, কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। তোর বাবির গালে কিস দিছে, এদিকে তোর ভাই চর মারছে। এমন একজন মাফিয়া ডনকে সালমান শাহ চড় মারবেন এবং সেই মাফিয়া ডন একেবারে ঘোষণা দিয়ে দেবেন যে তোর সময় শেষ, তোর আর বেশি সময় নেই পৃথিবীতে। এরপরেও কি আপনি মানে ধরে নিবেন যে ওই সালমান শাহকে হত্যা করা হচ্ছে না? এবং সবাই কানেক্টেড। এবং আসামি যখন স্বীকার করে নেয় যে 12 লাখ টাকার বিনিময়ে আমরা সালমান শাহকে হত্যা করি, এবং তথাকথিত সেই বন্ধু ডন 2 লাখ টাকা দেখে ক্ষিপ্ত হয়ে যান যে সালমান শাহকে মারার আগেই 6 লাখ টাকা দিতে হবে, বাকি 6 লাখ মারার পরে দিতে হবে। তো এই যে ঘটনাগুলো, যারা সশরীরে উপস্থিত ব্যক্তি এবং হত্যা মামলার আসামি যখন ঘটনাগুলো স্বীকার করে নিচ্ছেন, এরপর আর কোনো কথা থাকে না। 2020 সালে বনোজ কুমার সালমান শাহ হত্যা মামলা যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেখান থেকে 2025 সালে এসে যে বিজ্ঞ আদালত আবারও যে এই হত্যা মামলা নিয়েছে এবং হত্যা মামলা বলছে এবং তদন্ত করছে, এই ব্যাপারটা আসলে দারুণ ব্যাপার। এবং আমরা বিশ্বাস করি 2025 সালে এসে আমাদের আর প্রতারিত হতে হবে না। এই ঘটনাগুলো আসলে আমাদের কষ্ট দেয় যে সালমান শাহর ক্যারিয়ার আসলে কতটুকু। মাত্র 3.5 বছরের মতো ক্যারিয়ার, মাত্র 27টা সিনেমায় অভিনয় করেছেন। সেই সালমান শাহ তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক তরুণ তরুণীর মনে জায়গা করে নিয়েছেন। এই যে সাম্প্রতিক সময়ে আবারও যখন সালমান শাহর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, হত্যা মামলা যখন আলোচনা এসছে, আবারও সালমান শাহর সিনেমাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। এত বছর পরে এসেও বিচারের দাবিতে মানববন্ধন হচ্ছে, সালমান শাহর কথা বলে ফ্যানরা আবেগ আপ্লুত হচ্ছেন। ব্যাপারটা আসলেই কষ্টদায়ক। এত কিছু, এত প্রমাণ থাকার পরও যখন আপনি বলবেন যে এটা হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এখন সময় এসেছে সঠিক বিচারের। যারা আসামি সবাই অবশ্য বেঁচে নেই, কেউ কেউ মারাও গেছেন। তো যারা জীবিত আছেন এবং যারা দেশের বাইরে আছেন, সবাইকে একত্রিত করে যদি বিচার করা হয় এবং সুষ্ঠু হত্যার বিচার করা হয়, তখনই আসলে বাংলাদেশ, আসলে সিনেমা জগৎ, গোটা বাংলাদেশ আসলে কলঙ্ক মুক্ত হবে। কারণ এই সালমান শাহ হত্যাকাণ্ড বলি কিংবা সাগর রুনি হত্যাকাণ্ড বলি, মিতু হত্যাকাণ্ড বলি, এই ঘটনাগুলো আসলে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের দাগ হয়ে আছে। বাংলাদেশে বিচার বিভাগ যতদিনের বিচার করতে না পারবে, এটা বাংলাদেশের বিচার বিভাগের লজ্জা হয়ে থাকবে। তো আমি বিশ্বাস করব এবার আর কোনো ছলচাতুরি হবে না, এবার সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে এবং যারা অপরাধী শাস্তি হবে। এটা তো আইনের প্রসেস, কিন্তু বাস্তবতা এটাই যে সালমান শাহকে যে হত্যা করা হয়েছে এটা বুঝতে বাকি নেই কারোরই। সাংবাদিক দুলাল খান, যেটা একই সেম কোশ্চেন যেটা দুলাল খান করেছে, এটা আবার সালমান শাহর ভাইয়ের একটা পোস্ট আমি ফেসবুকে দেখলাম, সে ডনকে সন্দেহ করছে যে সব কথা ডন লাগিয়ে দিত। এটা নিয়ে কি বলবেন? ডন লাগিয়ে দিত এই কারণে, ডন নিজে, আমি সামিরার মুখে শুনেছি এই কথাটা, সামিরা যখন শিপন রায়ের নিউজ 24-এ দিতে আসছে, ডনকে ওনারা কেন সালমান শাহ চাকর বলে? ডন তো সেই সময় খুব পপুলার একটা ব্যক্তিত্ব ছিল, ডন তো হিরো হতে এসেছিল, লাস্টে ভাগ্য ভালো না হয়ে গেল ভিলেন। এখন সামিরা ম্যাডাম বা সামিরা, আপনার উদ্দেশ্যে একটা কথাই বলি, ডন হিরো হইতে কিভাবে আসবে? ডন তো খুন করে আসছে, ডন তো খুন করে বগুড়া থেকে আসছে, আত্মগোপন করে গা ডাকা দিয়ে ডাকাতে আসছে। ডন একমাত্র সালমান শাহর মানে সালমান শাহর হাত ধরে ডন সিনেমাতে আসছে। তখন কেমন সিনেমার জন্য ভিলেন খুঁজতেছিল, তো সালমান শাহ মানে একদম পুরোপুরি সালমান শাহ প্রণোদিত ডনকে উৎসাহ, ডনকে নেওয়া হয়েছে সিনেমা। তো ডন কিভাবে নায়ক হবে? সে খালি ঘুরাফেরা, ডনকে এখন বলতেছে যে সালমান শাহ চাকর ছিল। সামিরা, তোমার তো কষ্ট লাগে কেন ডন নিয়ে? চাকর ছিল বা যাই ছিল, সেটা ডনের শুনলে তো খারাপ লাগে না, ওনার অনেক খারাপ লাগে। আসলে ডন আর সামিরা এদের মধ্যে মাইন্ড বন্ডিং ছিল, ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আপু, একটা কথা ভাইরাল হয়েছে ফেসবুকে দেখলাম, ইউটিউবেও, সেদিন যেদিন সালমান শাহ খুন হয়, সেদিন যখন শাবনূর শুনে, শাবনূর তখন দলি জোহরের সাথে ছিল,
সে যেতে চেয়েছিল, ডলি জোহর যেতে দেয়নি, হয়তো কোনো ঝামেলা করবে এই জন্য। এটা নিয়ে কি বলবেন? আটকায় রাখছিল, সেটা নাকি পরিচালক ওই যে এতেশাম নাকি নিষেধ করছিল যে ওখানে যে ওকে কোনো মতেই যেতে দিবে না। আর সামিরার শাবনুরের মারও নিষেধ ছিল। আমি এটা বহুবার শুনেছি। ডলি জোহর আইসাই, ডলি আন্টি আইসা এটা বারবার করে উপস্থাপন করে যে আমি তো তখন নুপুরকে, শাবনুরের নাম নুপুর, ওর নাম নুপুর, পরে তো এতেশাম ওনার নাম শাবনুর দিয়েছে। সব নায়িকাদের নাম স দিয়ে শুরু করেছে, শাবনুরের নামও শাবনুর দিয়েছে, যেন উনি ওনাকে আনছে সিনেমা জগতে। তো বলছে নুপুরকে কোনোভাবেই বের হইতে দিবা না, ওনাকে নাকি আটকায় রাখছে। সে খুব দস্তাদস্তি করছে, যার জন্য তাকে যেতে দেয় না। ডলি জোহর একদম 2-3 ঘন্টা টানা ওনাকে পাহারা দিছে, একদম সন্ধ্যা পর্যন্ত ওনাকে পাহারা দিচ্ছেন। পাহারা কেন দিছে এটা ডলি জোহরই জানে, ভিতরে রহস্য। আরেকটা সংবাদ অনলাইনে ঘুরতেছে, একটা কথা আছে, ডলি জোহরের সাথে সামিরার সাথেও ভালো সম্পর্ক। সামিরাকে সে বৌমা বলে, যেখানে একজন খুনি সাধারণ সবাই সামিরাকে কালনাগিনী খুনি বলে, সেখানে ডলি জোহর সামিরাকে বৌমা বলে। বলে কি আমি না জেনে না শুনে একজন নিরীহ মানুষের পক্ষে এগুলা বলতে পারবো না। তো আপনি সে নিরীহ, আপনি কিভাবে জানেন সে নিরীহ? এটা তো আদালতে এখনো বিচারাধীন, আদালতে দাঁড় করানো হয়েছে, এখনো তো মানে সে যে হত্যা করছে বা হত্যাকাণ্ড প্রত্যেকটা জিনিসের সুনির্দিষ্ট প্রমাণ আছে। আর আমরা তো দেখি নাই তাকে কারো কেউ ফাঁসির রিয়াতে ঝুলতে। তা আপনি তাকে নিরীহ বলেন কিভাবে? তাকে তো আমরা দেখি নাই ফাঁসির দড়িতে ঝুলতে। তা আপনি ডলি জোহর তাকে নিরীহ বলেন কিভাবে? আরেকটা নিউজ অনলাইনে ঘুরতেছে, সেটা হচ্ছে সালমান শাহ আর মা তাকে আগে সতর্ক করেছিলেন যে তোমার এরকম সমস্যা হতে পারে। এটার করার কারণ হচ্ছে বৃষ্টি গানের একটা নাচের একটা ছিল, নজরুল স্যার। প্রত্যেকটা গানের নাচের একটা কোরিওগ্রাফার থাকে, নজরুল স্যার ছিল। উনি সালমান শাহ বাসায় বেশ আসা যাওয়া ছিল। মাকে অনেকবার বলছে, দেখেন ইমনকে সাবধানে রাখেন, ওকে আপনি টিকাতে পারবেন না। মা বিষয়টা মানে বেশি একটা আমল নেয় না। লাস্ট যেদিন বলে গেছে যে আমি তো 3-4 বার বলার পরে আজকে লাস্ট আসলাম, ইমনকে একটু সাবধান করেন, ওকে ওর জীবনের হুমকি আছে। মা বিষয়টা গুরুত্ব ওইরকম শুনে নাই। আচ্ছা কেউ কি জানে আমি মারা যাবো আজকে? সেটাই হয়তো সেইভাবেই জানে নাই। মা তো ছেলে নিয়ে এগুলা কল্পনাও করতে পারে না। কিন্তু নজরুলের কথাটাই ঠিক হয়েছে। আর নজরুলকে পাওয়া যাচ্ছে না বর্তমানে। নজরুল উদাও, আমি কোথাও দেখি নাই ওনার কোনো ইন্টারভিউতে উনি আসছে বা কোথাও আছে। এই বৃষ্টি গানের, সেটা হলো স্বপ্নের পৃথিবী সিনেমার একটা গান। হ্যাঁ, আরেকটা কথা বলবো যে সালমান শাহ নিজেও নাকি তার মৃত্যু আশঙ্কা আছে এরকম করে একটা সম্মেলন করেছিল ফেস ক্লাবে, যেটা ওনার উকিলে একদিন বলছিল। উকিলে বলছে 1 মাস তাকে নিষিদ্ধ করা হয়েছিল এফবিসি থেকে। 1 মাস নিষিদ্ধ করা হয়েছিল, তার উগ্র আচরণ এগুলো নিয়ে একটা হয়েছিল। সকল পরিচালক চলচ্চিত্রের ব্যানার থেকে তাকে 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এবং বিভিন্নভাবে তাকে বিভিন্ন জায়গায়, একবার তার শুটিং চলাকালীন তার মাথা ইচ্ছা করে আঘাত করা হয়। তো উনি অনেকদিন হসপিটালে ছিল। স্বপ্নের পৃথিবী সিনেমার শুট করতে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। একসাথে আবুল, ডলি, মনোয়ারা 3 জনে হারিয়ে গেছে। এটা কিভাবে দেখেন? এটা কি আবুলের ছবি আমরা ফেসবুকে তুলে ধরছি। আমার ফেসবুকে আবুলের ছবি আছে, প্রায় আমার আছে যেহেতু ফেসবুকে প্রায় মানুষের ছবি ফেসবুকে আবুলের ছবি। এখন আবুলকে কি এই হত্যাকাণ্ডের পরে জীবিত রাখছে কিনা এতদিন আমার সন্দেহ। কারণ আজিজ মোহাম্মদ বাহাই এত শক্তিধর লোক, উনি কোনো ঘটনার পিছনে প্রমাণ রাখতে চায় না। এখন এটা সামিরা বা আজিজ মোহাম্মদ বাহাই বা ডন এরাই বলতে পারবো যে আবুল কোথায়। সামিরাই বলতে পারবো আবুল কোথায়, আবুল কি জীবিত আছে না মৃত আছে, এটা সামিরাই বলতে পারবে। আরেকটা কথা হচ্ছে যে একটা বাসার কাজের মেয়ে অনেক কিছু জানে। সেই দিনের পর থেকে কাজের মেয়ে ডলি এবং মনোয়ারাও একেবারে পাওয়া যাচ্ছে না। 3 জন একসাথে রহস্যজনকভাবে হারিয়ে গেছে। সেদিন এতগুলো খাবার কে খেলো? সালমান শাহ তো ঝগড়া করে ঘুমাই গেল শুটিং স্পট থেকে এসে, পরের দিন শুটিং এ যাবে। কফির মগও পাওয়া গেছে রিয়ার মাথার কাছে। তো এতগুলো খাবার ডাইনিং টেবিল ভরা, বা রিয়ার কাছে ভাজি, ডাল, ভর্তা, মুরগির রানের এত হাড্ডি টাড্ডি সাবান, এত খাবার কে খেলো? এত খাবার কি কাজের মহিলারা খাবে? কোনো একটা বাড়িতে এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে, সেখানে কাজের মহিলারা কি বসে বসে ডাইনিং টেবিলে খাবে? আর লাকিজ বটি এত ভিজা কাপড় আসলো কোথা থেকে? বডি, দড়ি, ওই দড়ি কি সালমান শাহ ওই দড়ি হঠাৎ করে পেলো কিভাবে? আমি আরেকটা কথা বলবো এখানে থামি আপনাকে। আমাদের আরেকজন সিনিয়র আর্টিস্ট অভিনেত্রী কাকলি ম্যাম একটা প্রশ্ন করেছেন, আমি যখন তার ইন্টারভিউ নিচ্ছিলাম, যে মানুষ আত্মহত্যা করে সেন্টিমেন্টাল ভাবে, তখন সে চিন্তা করে না দড়ি কোথায়, রশি কোথায়, হয়তো বা অন্য দিয়েও আত্মহত্যা করতে পারে। কিন্তু সালমান শাহ একেবারে ঠান্ডা মাথায় দড়ি কিনে নিয়ে আসলো, কেউ দেখলো না। এইভাবে কি ঠান্ডা মাথায় আত্মহত্যা করতে পারে? আমি কাকুলি ম্যাডামের ওটা ভালোভাবে শুনছি, আপনি যে নিছেন আমি তা জানি না, এখন শুনছি। এখন কাকুলি ম্যাডামের উদ্দেশ্যই বলা, ম্যাডাম খুব সুন্দর কথা বলছে। আর সালমান শাহর গলায় যে দড়ির চিহ্নটা ছিল, আমি দেখাই আমার হাত দিয়ে, আপনি মাইন্ড করেন না, সন্ধ্যাবেলা তো চিকুন
একটা দাগ ছিল, সেটা টেলিফোনে তারের দাগের থেকেও চিকুন। মনে হয় যে আমরা অনেক সময় জোর করে কোনো অর্নামেন্টস বা কোনো কিছু করতে গেলে এখানে দেখবেন একটা লাল দাগ ওঠে, ওই দাগের সাথে ওই যে ভ্যানে ঝুলানো যে 5 ইঞ্চি তা রশির ছিল, কাপড় চোপড় টানানোর দড়ি প্লাস্টিকের, ওই দাগের কোনো মিল নাই। আদালতে দাঁড় করায় দিতে বলেন, আমরা সালমান ভক্তরাই প্রমাণ করে দিব সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এগুলো সাজানো নাটক। আর একটা কথা বলবো, সেদিন সালমান শাহকে কারা তেল মালিশ করলো? সালমান শাহকে সামিরা বসে বসে তেল মালিশ করছে। শুনেন, এই যাবৎ কোনোদিন শুনছেন একটা ঘরে একটা লোক যদি রশিতে জ্বলে সেই গড্ডার অবস্থা কিরকম হয়ে যায়? আপনি চিন্তা করেন, আপনার রশিতে, আপনার ঘরে আপনার ওয়াইফ রশিতে জ্বলছে বা আমার স্বামী রশিতে জ্বলছে, সেই অবস্থায় সে কি কাকে বলবে? পুলিশ প্রশাসনকে ভয়ে বলবে যে আমি নির্দোষ, আইসা দেখে যান সে মারা গেছে, বা তার বাবা মাকে বলবে। সে সেই অবস্থায় তাকে কিভাবে নামালো সামিরা কি নামাইতে পারে? তার কি নামানোর কোনো এখতিয়ার আছে এখানে? এইভাবেই তো সামিরা অ্যারেস্ট হয়ে যায় এই ঘটনা তুলে ধরলে। আর দ্বিতীয়ত, নামাইছে তাকে কেন তেল মালিশ করা হবে তার হাত পায়ে নিচে? তাকে তাৎক্ষণিকভাবে তাকে, আমরা জানি কোনো মানে অপমৃত হত্যাকারী বা কোনো রোগীকে, অ্যাক্সিডেন্ট করা রোগীকে কোথায় নেওয়া হয়? ঢাকা মেডিকেল আউটডোরে নেওয়া হয়, আউটডোরে, যেখানে ম্যাজিস্ট্রেট ডাক্তার এরা বসে থাকে, পুলিশ কেস সংক্রান্ত। সেখানে সামিরা লাশটা নামাইলো নিজের হাতে, নামায়া পায়ের নিচে তেল দলতেছে, আন্ডারওয়ার্ড চেঞ্জ করছে, পুরো ভিজা আন্ডারওয়ার্ডের মধ্যে নাকি পেশাব পায়খানা ছিল, একদম ক্লিন আন্ডারওয়ার্ড পরাইছে। কেন? সামিরা কি নার্সিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল ওদিনকা? আর এগুলো সাক্ষী কে? শুধু উনি আর কেউ ছিল না? সাক্ষী কে এগুলা? ঘরে ছিল আবুল, মনোয়ারা, ডলি, সামিরা। আর সামিরার মা লুচি আগের দিনই আসছে। এখন লুচি তখন কোথায় ছিল? আমার মনে হয় লুচিও তখন ওই বাসায় ছিল। ডন বলে বগুড়া ছিল, ডন আসলে বগুড়া ছিল না, তখন ডন ওই বাসায় ছিল, সবাই ওই বাসায়। ওদেরকে কেন তখন মনোয়ারা, ডলি এবং আবুলকে কেন পুলিশ হেফাজতে নেওয়া হলো না? এইটাই তো কথা। তখন একটা নকল, একটা মানে কারসাজি করে একদম নকল মিথ্যা বানোয়াট একটা মেডিকেল রিপোর্ট তৈরি করেছে। শাহান ভাই বুঝার আগে ওনাকে দিয়ে একটা সাইনও নেওয়া হয়েছে। এটা শাহান ভাই নিজেও বলছে, দেখেন আইসা লাইভ আইসা, যে আমি বুঝতে পারিনি, আমাকে দিয়ে তড়িঘড়ি করে একটা সাইন নিল যে হুন্ডি মামলা বা আত্মহত্যা করছে। এটার সাথে একদম পরিকল্পিতভাবে সব জড়িত। সামিরা যাবে লাশের সাথে তার স্বামীর বাড়িতে, সামিরা লাশের সাথে না গিয়ে সামিরা জিপ গাড়িতে উঠে তার বাবার সাথে চলে গেল চিটাগাং। কেন? নায়ক বাংলাদেশের প্রথম মেগা স্টার সালমান শাহ, তার মৃত্যুর 29টি বছর পেরিয়ে গেছে, দীর্ঘ 29টি বছর শেষ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তার মৃত্যুর বিচার হলো না। কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। আমরা দীর্ঘদিন ধরে সালমান শাহর পরিবার, তার মামা এবং তার ভক্তরা দীর্ঘদিন ধরে এই কেস নিয়ে লড়ে যাচ্ছে। 29টি বছর পেরিয়ে গেছে, তারপরেও অল্প একটু ওই কোণাতে আশার আলো দেখা গিয়েছিল। 29টি বছর পর অপমৃত্যুর মামলাকে সিআইডি, পিআইবি, পুলিশ সমস্ত কিছু ঘুরে কোর্টে এলো। তারপরে কোর্ট বলল এটাকে অপমৃত্যু নয়, এটি হত্যা মামলা গ্রহণ করলো। যে কোর্ট তিনি বললেন যে এটাকে পুনঃতদন্ত করা হোক। তদন্ত শুরু হলো, তদন্ত হচ্ছে। কি হচ্ছে, কি ঘটছে, কি হচ্ছে আমরা জানি না। সালমান শাহর ভক্তরা সারা পৃথিবী জুড়ে সালমানের ভক্তরা অপেক্ষা করে আছে, অপেক্ষা করছে। অনলাইনে ইউটিউব, ফেসবুক নানা মাধ্যমে দেখতে পাই যে নানা ফেক নিউজ। এই ডন গ্রেপ্তার হলো, এই সামিরাকে গ্রেপ্তার করা হয়েছে শাকিব খানের বাসা থেকে, ডনকে গ্রেপ্তার করা হয়েছে শাকিব খানের বাসা থেকে। ফেক নিউজ। এত ফেক নিউজ কেন দেন রে ভাই? আমরা তো জানি গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার আদৌ হবে কি না সালমান শাহর ভক্ত এবং পরিবার অনেক দিন ধরে সংশয় আছে। আমরা জানি রমনা থানা পুলিশের একজন কর্মকর্তা, তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এই পুনঃতদন্তের, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি। দেশে যে 3জন আসামির আছে বলে আমরা জানি, একজন হচ্ছে ডন, মানে আশরাফুল আলম ডন, না আশরাফুল হক ডন, সাথে আছে সামিরা হক, তার সঙ্গে আছে লুসি হক, আর বিদেশের মাটিতে আছে যারা রুবি, চ্যান, তারপর সবচেয়ে বড় আসামি, সবচেয়ে রাঘব বোয়াল, তিনি হচ্ছেন আজিজ মোহাম্মদ ভাই। তিনি ভাই। আচ্ছা, আজিজ মোহাম্মদ ভাই কিভাবে ভাই হলো? একজন অপরাধী, তাকে সবাই ভাই বলে, আসলে তিনি কিন্তু বড় সড়ো কোনো মাফিয়া ডন, যে কারণে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকা হয় ভাই
আসলে তাদের পারিবারিক টাইটেল নাকি ভাই, বাই থেকে এসেছে ভাই। সেই ভাই তিনিও দেশের বাইরে, শোনা যায় দুবাইতে আছে। সমস্ত অপরাধীরা কি এই দুবাইতেই থাকবে, দুবাইতে বসবাস করে? দাউদ ইব্রাহিমের কথা শুনতে পাওয়া যায় যে দুবাইতে বসবাস করে। এই দাউদ ইব্রাহিমের চেলা নাকি আমাদের এই আজিজ মোহাম্মদ ভাই, তিনি আছেন বিদেশে, রিজভি আছে যুক্তরাজ্যে, যেখানে সালমান শাহর মা এবং ভাই আছে সেটি আমরা জানতে পারি। সেখানে নাকি রিজভি আছে। তাহলে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? প্রশ্ন একটি। এর আগে আমরা যখন নানা মাধ্যমে দেখতে পেয়েছি, সালমান শাহর পরিবার থেকে দাবি করা হয়েছে, বিশেষ করে তার মামা বলেছে যে পাপন মানে তৎকালীন ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট ছিল, আওয়ামী লীগ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং তার মা ছিল আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ একজন নেত্রী মরহুম আইভি রহমান, এবং তার পিতা জিল্লুর রহমান বাংলাদেশের একজন খুব ভালো রাষ্ট্রপতি ছিল। তার সন্তান পাপনকে দোষী করা হয়েছিল যে এই পাপনের বন্ধু নাকি শফিকুল হক হীরা বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম দিকের একজন অধিনায়ক, মানে শফিকুল হক হীরা সামিরার বাবা। তিনি প্রভাব খাটিয়েছেন। তিনি শেখ হাসিনা পরিবারের, বিশেষ করে শেখ কামালের সঙ্গে নাকি তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, একই সঙ্গে খেলাধুলা করতেন, যে কারণে শেখ হাসিনার ক্ষমতাকেও ব্যবহার করেছিলেন। কিন্তু এখন তো শেখ হাসিনা নাই, শেখ হাসিনার যুগের অবসান ঘটেছে। এই কেস আমরা দেখেছি কত দিন পার হয়েছে, প্রায় সেই যে 20 তারিখ, আজকে ধরে নেন আজকে কয় তারিখ, আজকে 27 তারিখ পার হয়ে গেল। 27 তারিখ, 1 মাসের অনেক বেশি পার হয়ে গেছে, 1 মাস 15-16 দিন বা 17 দিন হয়ে গেছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি না যে সালমান শাহর এই কেচের আজ পর্যন্ত কোনো কিনারা হচ্ছে, কোথাও কোনো আলো, একটু আলো এসেও যেন হারিয়ে যাচ্ছে, আলো কোথাও যেন চলে যাচ্ছে, আলো কোথায় হারিয়ে যাচ্ছে আমরা জানি না। সালমান শাহ হত্যা মামলার এই যে আসামিরা, তারা আদেও কি গ্রেপ্তার হবে কি না, এটি আসলে কারোর কাছে কোনো তথ্য নেই। তথ্য ছিল ডন দেশে আছেন, সামিরা তার যে বাড়ি আমরা দেখেছিলাম DSS, তিনি তার পিতার মানে শফিকুল হক হীরার বন্ধু একজন ক্রিকেটার, তাকে বিয়ে করেছেন, মানে বাবার বন্ধু স্বামী, সেই বাড়িতেই ছিল। তার যে মুস্তাক ওয়াইজ সালমান শাহর বন্ধুকে বিয়ে করেছিল। সালমান শাহ মানে স্বামীর বন্ধুকে বিয়ে করে তার হলো না, এবার বাবার বন্ধুকে বিয়ে করলেন তিনি। সেই বাবার বন্ধু আমরা দেখেছিলাম হাইকোর্ট থেকে জামিন নেওয়ার চেষ্টা করেছিল। সালমান শাহর যে ভক্তরা আছে তারাও কিন্তু রাজপথে ছিল, এখনও আছে, আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ, তারপরে আমরা দেখতে পাচ্ছি গাজীপুর, বিভিন্ন জায়গায় তারা মানববন্ধন করছে, সিলেটে মানববন্ধন করছে, ঢাকাতে যে সমস্ত ভক্তরা আছে তারাও কিন্তু বসে নেই কেউ, তারাও নানা রকমের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি দেওয়ালে পোস্টার লাগানো হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? কোথায় বাধা? ওরে বাধা, এই বাধা আমরা 29টি বছর দেখে আসছি, কিন্তু সেই বাধা কেন শেষ হচ্ছে না, সেই বাধা কেন যাচ্ছে না, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেন বাধা সরাতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? যখন আমরা একটি ফেক নিউজ দেখি যে ডন গ্রেপ্তার হয়েছে, আশার আলো দেখতে পাই, আমরা খুশি হয়ে যাই। আমিও ছোট ছোট কিছু ভিডিও করেছিলাম, কিন্তু কোথাও তো আশা নেই। ডনের পেছনে নাকি আমরা জানতে পারি যে চলচ্চিত্রে একটি গ্রুপ আছে সক্রিয়। ডন যেহেতু চলচ্চিত্রের সক্রিয় একজন কর্মী, এখন পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করছেন, বিভিন্ন সিনেমাতে আমরা তাকে দেখতে পাই। অনেকদিন যদিও কোনো সিনেমাতে তিনি নেই, তিনি স্টেজ শো করে বেড়াতেন, সালমান শাহ সিনেমার গান গেয়ে। সালমান বেঁচে থাকতে সালমানকে বিক্রি করেছেন কিন্তু ডন, সালমানকে ধরে ধরে সামনে এগিয়েছে। আর সালমান মারা যাওয়ার পর তিনি বলেন বন্ধু আছে এখানে, কিন্তু তার যে গান, সেই গানগুলো বিক্রি করে কিন্তু তার জীবন চলে, মানে স্টেজে তার গানগুলোই গান। আমরা কিন্তু জানি ডনের পেশা কী, ডনের নেশা কী। সালমান মারা যাওয়ার পরও সালমানকে অনেকেই বিক্রি করছেন, সালমান শাহ বিক্রি হচ্ছেন বারবার, সালমান শাহর স্মৃতি বিক্রি হচ্ছে বারবার। কিন্তু সালমান শাহ হত্যা মামলা যে সমস্ত আসামি, আমরা আশার আলো দেখেছিলাম যে তারা গ্রেপ্তার হবে, কিন্তু গ্রেপ্তার হলো না। চলচ্চিত্রের যে সমস্ত শিল্পীরা আছে তাদেরকেও কিন্তু আমরা কখনো দেখিনি যে একটি মানববন্ধন করছেন কিংবা সালমান শাহর জন্য একটি বিবৃতি প্রদান করছেন। বিচ্ছিন্নভাবে কিছু শিল্পীকে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিচ্ছিন্ন কিছু মানুষ, তারা চলচ্চিত্রের যারা সক্রিয় পরিচালক থেকে শুরু করে প্রযোজক, তারপরে অভিনয় শিল্পী, রাইটার, আসলে কাউকে আমরা সেভাবে সক্রিয় দেখতে পাই না। সালমান শাহর ভক্ত এবং তার পরিবার
তার মা, ভাই, মামা এবং তার ভক্তরা 29টি বছর তিল তিল করে এই মামলাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামনে আজ পর্যন্ত তারাই শুধু নিয়ে গেছে। তার ভক্তদের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম যে প্রেস ক্লাবের সামনে একটি বড় জমায়েত করেছিল সালমান শাহর ভক্তরা। তারা কিন্তু বসে নেই, তারা নানা জায়গায় তাদের মতামত ছড়িয়ে দিচ্ছে। আমি তো প্রত্যেক দিনই কোনো না কোনোভাবেই এই কেস সম্পর্কে একটি না একটি ভিডিও করার চেষ্টাই করি। সপ্তাহে অন্তত 5টি থেকে 6টি ভিডিও আসেই। আমার তো এইটুকুই সাধ্য। আমার তো সাধ্য নেই যে সালমান শাহ হত্যা মামলার আসামি যে তাকে হাত ধরে টেনে আমি নিয়ে গেলাম, রিমান্ডে নিয়ে গেলাম। চিন্তা করেছিলাম যে এই 5ই আগস্টের পর অনেক কিছুই হয়তো বদলে গেছে। আসলে কি বদলে গেছে আর কি বদলায়নি সেটি আমরা জানি না, বুঝতে পারছি না আসলে কি বদলের কথা ভেবেছিল মানুষ। এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, কি বদলের কথা চিন্তা করে, সেটি কি এতদিন আমরা পেয়েছি? এটু একটি বড় প্রশ্ন। প্রায় 1500-1600 মানুষ এই আন্দোলনে মারা গেছে। সালমান শাহ হত্যা আজ 29টি বছর ঝুলে আছে, ঝুলে আছে, ঝুলে আছে। আমরা কোনোভাবেই এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দেখতে পাচ্ছি না। সালমান শাহর ভক্তরা চায়, সবসময়ই চায়, সবসময় চেয়ে এসেছে যে সালমান শাহ হত্যা মামলা যে সমস্ত আসামিরা আছে তারা গ্রেপ্তার হোক, দেশ বিদেশ প্রবাস যেখানেই থাকুক তারা গ্রেপ্তার হোক। সামিরা তার যে বাবার বন্ধু স্বামীর বন্ধু স্বামী যে ছিল মুস্তাক ওয়াইজ, তাকে ডিভোর্স দিয়ে বাবার বন্ধু স্বামীকে গ্রহণ করেছেন। সেই বাড়ি থেকেও পালিয়েছে, গা ঢাকা দিয়েছে, দেশের বাইরে চলে গেছে সামিরা। সে কি দেশে আদৌ আছে? আমরা কিন্তু অনেক দিন ধরে সামিরার কোনো বক্তব্য মিডিয়াতে দেখতে পাচ্ছি না। হতাশ হচ্ছে সালমান শাহর বন্ধুরা, সালমান শাহর ভক্তরা, সালমান শাহর পরিবার খুবই হতাশাগ্রস্ত। আমরা হতাশে ভাবছি কবে সাধুর চরণ ধুলি লাগবে মোর গায়ে। আরে এই মামলার বিচার কি আমরা দেখতে পাবো না? সালমান শাহর বাবা দেখতে পেলেন না, তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন। সালমান শাহর মারও অবস্থা অনেকটা বয়স হয়েছে তার, তিনি পুত্র হত্যার এই বিচার দেখে যেতে চান। হ্যাঁ, একটি প্রশ্ন, পুলিশ যদি তদন্ত করে এবং এদেরকে রিমান্ডে নিয়ে কোনো কিছু খুঁজে না পায়, যদি এরা দোষী না হয় তাহলে ছাড়া পেয়ে যাবে। তাদেরকে অন্তত যেন হয়রানি না করা হয়। যারা দোষী নয় তারা নিশ্চয়ই ছাড়া পেয়ে যাবে, কিন্তু যারা দোষ করেছে, নির্দোষ নয়, তাদেরকে কেন ছাড়বে? তাদেরকে যেন ছাড়া না হয়। আমরা চাই প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। সালমানের পরিবার থেকে বারবার বলা হয়েছে যে উচ্চতায় যে ফ্যানটি ছিল সেই ফ্যানের উচ্চতা এবং সালমানের উচ্চতা, বিশেষ করে মামুনুল ইসলাম সালমান শাহের একজন ভক্ত এবং সংগঠক, এই অর্গানাইজ করছে এই মামলাটাকে, তিনি ইস্কাটনের এই বাসায় গিয়েছিলেন। তিনি বাসায় যে দেখেছেন যে হাইটে, তিনি একমাত্র সালমান শাহর ভক্ত, যে হাইটে, যে ঘর, যে রুমে সালমান শাহকে নামানো হয়েছিল, উল্টা দুঃখে পা করে রাখা হয়েছিল খাটে, তার গায়ে মালিশ করেছিল তেল মালিশ করেছিল কারা? আবুল, ডলি, মনোয়ারা। তারা সালমান শাহর পরিবার থেকেও বারবার বলা হয়েছে তাকে নামানোর এখতিয়ার তাদেরকে কে দিয়েছিল? এটি হলেও তো একটি বিচার হতে পারে। পুলিশ এলো না, আপনি কেন নামালেন? আপনার স্বামীর সঙ্গে আপনি কেন হলি ফ্যামিলি হাসপাতালে গেলেন না, ঢাকা মেডিকেলে গেলেন না? আপনার তো অধিকার, আপনার যাওয়া উচিত, গেলেন না। তারপরে আপনি সিলেট গেলেন না, সে তো গেলেনই না। সালমানের বাবার কাছ থেকে বারবার মৃত্যুর পর এই ফ্ল্যাটের চাবি নিয়ে দখল নেওয়ার চেষ্টা করেছে সামিরা এবং তার মা, সেটিও আমরা জানি। কিন্তু সালমানের বাবা কোনোভাবেই কিন্তু এই ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেননি। পরে সিআইডি থেকে পুলিশ নিয়ে যে সিলগালা করে দিয়েছেন এই বাসা। কত ইতিহাস আমরা জানি। ইতিহাস 29টি বছর আমরা ইতিহাস দেখছি। ইতিহাস দেখতে আমাদেরও বয়স হচ্ছে, আমরাও অনেক বয়সে পৌঁছে গেছি। আমরা তরুণ বয়সে সালমান শাহর ভক্ত ছিলাম, আজ আমাদেরও বয়স হয়েছে। আমরাও অপেক্ষা করতে আমরাও কিছু মধ্য বয়সে এসে পৌঁছেছি। কিন্তু সালমান শাহ হত্যার বিচার দেখে যেতে কি পারবে তার মা? অনেক প্রশ্ন। তার মামারও তো বয়স হয়েছে, যে মামা ওই দিন দেখলাম কোর্টে আমার সামনে হাউ মাউ করে কেঁদে ফেললো তার এই ভাগনার, যখন এই
অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হলো, হাউ মাউ করে কাঁদলো। কি ভালোবাসে ভাগ্নেকে আমার সামনে, মামার সাথে কত গল্প হলো, কত স্মৃতি। ভাগ্নের সঙ্গে সব পরিবারের সবচেয়ে বড় সন্তান, গোষ্ঠীর সবচেয়ে বড় সন্তান। আমরা চাই এই সমস্ত আসামিরা দ্রুত গ্রেপ্তার হোক। সালমান শাহর এইসব আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। একজন ভক্ত একটি কমেন্ট করেছেন, কমেন্টটি চলে গেল এই মাত্র, যে সালমান শাহর এই আসামিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আসলে অনেক প্রতিদিন আমার কাছে জানতে চায়, অসংখ্য ভক্ত আছে সালমান শাহর। আমিও তো নিজেও একজন ভক্ত, আমি তো বিশেষজ্ঞ নই। কেসের সঙ্গে যারা বিভিন্ন ভাবে সম্পৃক্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের চেষ্টা করি। আসামিরা কোথায়, এক ভাই লিখেছেন, আসলে জানি না আসামি কোথায়। এমডি বক্কার ভাই লিখেছেন আসামিরা, বিশেষ করে ডন, সামিরা এবং বক্কার ভাই, আসামিরা সামিরা, ডন এবং লুসি হক মানে সামিরার মা দেশে আছে, আর আছে হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই দুবাইতে, যুক্তরাজ্যে আছেন রিজভি, আর রুবি আছেন, সেয়ান আছেন, এরা যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে। এই হচ্ছে আমাদের কাছে তথ্য, কিন্তু গ্রেপ্তার তো হচ্ছে না, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। বক্কর ভাই, আপনার মতো আমাদেরও প্রশ্ন, অসংখ্য ভক্তদের প্রশ্ন, আসলে কি হচ্ছে আমরা জানি না, কি ঘটবে এই মামলার ভাগ্যে আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু অপেক্ষা করতে পারি, অপেক্ষা করছি আর অপেক্ষা করছি আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। আদালত চত্বরে দেখেছি একজন দাড়িওয়ালা ভদ্রলোক, তার সুন্নতি জামা কাপড় পরা, তিনি এসেছেন টুপি মাথায়। তিনি 2টি রোজা রেখেছিলেন সালমান শাহর জন্যে, যেদিন এই অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপান্তর হলো তার আগে 2 দিন রোজা, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ, তুমি আমার এই প্রিয় নায়কের হত্যা মামলার যে বিচার সেটিকে তুমি হত্যা মামলায় রূপান্তর করে দাও। সেটি করেছে। ভক্তরা আমরা দেখেছিলাম সামিরাকে দ্রুত গ্রেপ্তার হচ্ছে না, তার জন্য আপনারা সামিরা গ্রেপ্তার দ্রুত হচ্ছে না, এক ভাই লিখেছেন, আসলেই তো গ্রেপ্তার হচ্ছে না, সেটির জন্য তো আমরা অপেক্ষা করছি। কিন্তু গ্রেপ্তার যে কেন হচ্ছে না, সামিরা আদৌ কি দেশে আছে কিনা সেটি বুঝতে পারছি না। অনেকে বলছেন যে তিনি যে ডিএসএসের বাসা থেকে পালিয়ে গেছেন, বিশেষ করে সেখানকার দারোয়ানের যে ভাষ্য সেটি থেকে আমরা জানতে পেরেছি যে সেখান থেকে তিনি পালিয়ে গেছেন। পালিয়ে যে কোথায় গেছে, কোথায় বর্তমান আছে আমরা কেউ জানি না। সেখানকার যে ড্রাইভার তার ছুটি দিয়ে দিয়েছে, সেখানে যে বাসায় কাজ করতো যে মহিলাটা তার ছুটি দিয়ে দিয়েছে, মানে সামিরা দেশে আছে কিনা সেটিও জানি না। দেশ ত্যাগে তো তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া আছে কোর্ট থেকে, কিন্তু সেটি মানা হলো কি না কে দেখবে, কে তদন্ত করবে? মানববন্ধন করেন, মানববন্ধন, হ্যাঁ বক্কর ভাই, মানববন্ধন তো হচ্ছে। কদিন আগে আপনি দেখতে পেলেন যে একই সঙ্গে গত শুক্রবারে গাজীপুরে করলেন আমাদের এক ভাই, তারপর নারায়ণগঞ্জে সালমান শাহর ভক্তরা তারা করলেন, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না। মানববন্ধন তো চলছে, সালমান শাহর ভক্তরা কি বসে আছে? বিভিন্ন দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে, সালমান শাহ হত্যা মামলার আসামিদেরকে ধরিয়ে দিন, কিন্তু লাভ তো হচ্ছে না। কোনো লাভই হচ্ছে না। আমরা সবাই আসলে অপেক্ষা করছি কি ঘটবে, আসলে কি ঘটছে আমরা জানি না। আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে অপেক্ষা করে আছি কি ঘটবে, কি হবে। সালমান শাহর হত্যা মামলার আসামিরা কেন গ্রেপ্তার হচ্ছে না? আমরা অপেক্ষা করছি। আসলে অধৈর্য হয়ে গেলে সালমান শাহর ভক্তরা নিশ্চয়ই, আমি মামুন ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে শেষমেশ কী করবেন এই প্রেস ক্লাবে যেয়ে। তিনি বললেন যে সালমান শাহর ভক্তরা তো আসলে আজ পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা শ্রদ্ধাশীল আছি। যদি আমাদেরকে অশ্রদ্ধা করতে বাধ্য করা হয় নিশ্চয়ই আমরা আবার রাজপথে নামব। সারা বাংলাদেশ থেকে সালমান ভক্তরা আবার রাজপথে নামবে। তবে এই মামলার বিচার সঠিকভাবে হতে হবে, তদন্ত সঠিকভাবে হতে হবে। তারপর আসামিরা যদি ছাড়া পেয়ে যায় তাতে আমাদের কোনো দুঃখ নাই। যে আসলে অপরাধ করেনি, যিনি অপরাধী নন, তিনি অবশ্যই তার প্রাপ্য বিচার যেন পায়। কোনোভাবেই যেন কোনো মজলুমকে, কোনো নিরপরাধ মানুষকে দোষী বানিয়ে বিচার করা না হয়। সালমান শাহর ভক্তরা অবশ্যই ন্যায় বিচার চায়, সঠিক বিচার চায়, সঠিক একদম তদন্ত চায়।
সালমান শাহর ভক্তরা কোনো সময় চায় না যে আসলে তাদের প্রিয় নায়কের জন্যে কোনো ন্যায় নিরপরাধ মানুষ ধরা পড়ুক, সাজা পাক, তাই না? আপনারা যারা দেখছেন, অনেক ভক্তরা আমরা দেখছি যে আপনারা লাইভে যুক্ত আছেন, বিভিন্ন জায়গা থেকে আছেন, দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এইভাবে আমরা সবাই সবার হাত ধরে এগিয়ে যাব এবং সালমান শাহ হত্যা মামলার যে বিচার সেটি হবে নিশ্চয়ই, হতেই হবে। 29টি বছর যেহেতু আমরা ছাড়িনি, ছাড়বো না এদের কাউকে। থাকতো যদি প্রেমের আদালত, থাকতো সে তাই উকিল ব্যারিস্টার, থাকতো সে তাই উকিল ব্যারিস্টার, যারা খুন কইরাছে দুটি হৃদয় গো, এই না খুনের হইতো রে বিচার, ওই না খুনের হইতো রে বিচার। এই খুনের বিচার হবে, বুকের গভীর থেকে বিশ্বাস করে সালমান শাহর প্রতিটি ভক্ত, দেশ এবং প্রবাস থেকে কষ্ট করে এখন পর্যন্ত যারা আজকের এই লাইভে যুক্ত ছিলেন, সবার প্রতি বুকের গভীর থেকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। সবসময় একটি কথাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা সবার আগে। আপনার উপর, আপনার জন্যে অপেক্ষা করে আছে প্রবাসে যে সমস্ত ভাইয়েরা আছেন, দেশে যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনার পরিবারের প্রতিটি সদস্য। আপনারা দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন, নিজেদেরকে নিরাপদে রাখবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই যে এতক্ষণ রাত জেগে আমার সঙ্গে ছিলেন, সেই জন্য বুকের গভীর থেকে আরও অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন যে সালমান শাহর মামলায় কিন্তু ডনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘ 30 বছর পরেও যে মামলা রানিং চলতে পারে, আমরা কিন্তু ইতিমধ্যে ডন এবং সালমান শাহর মামলা নিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং ডন এবং সালমান শাহকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কি মনে করেন, ডন কি নির্দোষী নাকি ডন